অনুযায়ী শ্রমিকদের সংগঠিত করা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, কালেকটিভ বার্গেনিং করে তাদের ন্যায্য হিস্সা আদায়ের অধিকার, আমরা এই সকল জায়গার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা বিভিন্ন সময় যখন ইউনিয়ন গঠন করে সরকারি দপ্তরে আমরা জমা দিই, আমরা দেখি আমরা বারবার হয়রানির শিকার হচ্ছে, আমরা ইউনিয়ন করতে পারছি না এবং আমাদের শ্রমিকদের চাকরিচ্যুত করে বিদায় করে দেওয়া হচ্ছে। তাই আজকের এই কনভেনশন থেকে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, গার্মেন্ট শিল্প সহ বিভিন্ন সেক্টরে যে যৌন হয়রানি হচ্ছে, সেই হয়রানির জন্য ILO কনভেনশন 190 বাংলাদেশ এখনো অনুসমর্থন করছে না। আমরা সেই ILO কনভেনশন 190-র অনুসমর্থন চাচ্ছি। আজকের এই কনভেনশন থেকে আমরা দৃঢ়ভাবে সেই প্রত্যাশা করছি। আজকে গৃহ শ্রমিকদের 189 যে কনভেনশন, যে কনভেনশনের মাধ্যমে গৃহ শ্রমিক তাদের একটি আইনি মর্যাদার মাধ্যমে তাদের যে দাবি দাওয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের পরিবেশ তৈরি হবে, সেই 189 কনভেনশন আমরা অনুসমর্থনের জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের পাট শিল্প, চিনি শিল্প সহ বিভিন্ন রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। আজকে এই কনভেনশন থেকে আমরা বলতে চাই, হাজার হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়ে চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছে। তাই আমাদের আহ্বান, আজকে সেই রাষ্ট্রীয় শিল্প কলকারখানা আবার পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমার ভাইয়েরা বোনেরা বলেছেন, আউটসোর্সিং, যে আউটসোর্সিং এর মাধ্যমে শ্রমিকদের কর্মক্ষমতা কেড়ে নিয়ে যাচ্ছে, শ্রমিকদের জীবনের যে অংশ, সেই অংশ কেড়ে নিয়ে যাচ্ছে। সেই আউটসোর্সিং প্রথা বন্ধ করে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য প্রতি বছর কর্মসংস্থানের জন্য মাঠে আসছে, তাদের কর্মসংস্থান নাই। সেই কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা জানি, আমাদের যে প্রবাসী শ্রমিক, যেই প্রবাসী শ্রমিকের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা, গার্মেন্ট শ্রমিকদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রবাসী শ্রমিকরা আজকে অবিরত জীবনযাপন করছে। তারা যারা ফিরে আসছে, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, প্রবাস থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন করতে হবে এবং তারা আসার সময় যে হয়রানির শিকার হয়, সেই হয়রানির শিকার এয়ারপোর্টে বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের দীর্ঘদিনের দাবি জাতীয় ন্যূনতম মজুরি। যেই ন্যূনতম মজুরির জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে, সেই ন্যূনতম মজুরি 30,000 টাকা দাবিতে আমরা যে আন্দোলন করছি, সরকারের কাছে আহ্বান জানাবো, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে বাংলাদেশের শ্রমিকদের বেঁচে থাকার জায়গাটি পরিচ্ছন্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। সরকারি সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 43টা সেক্টরের নিম্নতম মজুরি বোর্ড আছে। আমরা আজকের এই কনভেনশন থেকে দাবি করছি, নূতন মজুরি বোর্ড করে শ্রমিকদের সেই নূতন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের অধিকারের জায়গাটি নিশ্চিত করতে হবে। এর ভিতরেই আমরা কয়েকটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার জন্য আমরা প্রস্তাবনা করেছি। বিগত সরকার সেটা গ্রহণ করেছে, কিন্তু আজকে 3 বছর যাবৎ আমরা সেই মজুরি বোর্ড পাচ্ছি না। কয়েকটা সেক্টরে মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণ হওয়ার পরও সেই মজুরি শ্রমিকরা পাচ্ছে না।
সেই সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশ প্রতিবন্ধী হকার্স পরিষদ তারা আহ্বান করেছে এই প্রতিবন্ধী হকার যারা ভিক্ষা নয় কর্ম করে খায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তারা রাস্তায় কর্ম করতে পারে না, তাদেরকে ধরে নিয়ে যায়, আটকিয়ে ফেলে তাদের পরিবার পরিজন অসহায়ত্ব জীবনযাপন করছে। এই সকল জিনিস পরিহার করে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আগামী দিনে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা নিয়ে সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় নির্বাজ্য, দুনিয়া দুনিয়া মজদুর। আগেই বলে ফেলছেন বেশি। সঙ্গে বন্ধুরা, ধন্যবাদ নজরুল হাসান জুয়েলকে, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সম্মানিত মহাসচিব শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় সংগঠন, আমাদের আস্থার সংগঠন, আমাদের নিজস্ব সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এবং স্কপের অন্যতম সমন্বয়কারী জনাব আনোয়ার হোসেন, এখানে উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বহুদিন পর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একটা অনুষ্ঠানে এসেছি। এক সময় অনুষ্ঠান আয়োজন করতে হতো, সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে হতো, সারা দেশব্যাপী এই সংগঠনকে নিয়ে সফর করতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমাদের শ্রমিক আন্দোলনের নতুন যোগ্য সহকর্মীরা এই দায়িত্ব গ্রহণ করার ফলে এখন আমরা আরও অন্যান্য কিছু কাজে সময় দিতে পারছি। বন্ধুরা, বহু আগে একটা বিরূপ সময়ে সামরিক শাসন চলা অবস্থায় এই সংগঠনটা আমরা গড়ে তুলেছিলাম। সেই সময় আর যারাই আন্দোলনে রত ছিলেন তাদের সংগঠনগুলির নাম ছিল সংগ্রাম পরিষদ। আমরা অত্যন্ত সচেতনভাবেই জাতীয় যে সংগঠনটা গড়ে তুলেছিলাম তার নাম দিয়েছিলাম ঐক্য পরিষদ। মানেটা এই ছিল না যে আমরা সংগ্রাম করতে চাইনি, এর অর্থ এই ছিল যে আমরা এই সংগ্রামটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে শুধু একটা সংগ্রাম আমাদের লড়াইয়ের প্রকৃত এবং সম্পূর্ণ বিজয় সম্ভব করবে না। শ্রমিক আন্দোলন একটা অব্যাহত লড়াই, অব্যাহত সংগ্রাম, অব্যাহত বিজয়ের জায়গা। আর সে কারণেই
অনেক সংগ্রাম পরিষদ টিকে যায় নাই, কিন্তু শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু টিকে গেছে, আছে এটা এখনো এই দেশের শ্রমিক আন্দোলনের মূল ধারা যদি বলেন, সেই ধারা কতটা শক্তিশালী বা শক্তিশালী না সেটা বড় কথা না, কিন্তু এখনো বাংলাদেশের শ্রমিক আন্দোলনের মূল ধারা হলো শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। যারা এই সংগঠনে যুক্ত আছেন আমি তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের হাত ধরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ পুনরায় এদেশের আন্দোলনের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। বন্ধুরা আমার, আমরা যারা শ্রমিক আন্দোলনে এসেছি, আমার মনে আছে আমি যখন শ্রমিক আন্দোলনে যুক্ত হই, আমি তখন দৈনিক 5 টাকা বেতনের একজন শ্রমিক ছিলাম। নো ওয়ার্ক নো পে, মাস্টার রোলের শ্রমিক। এবং এই শ্রমিক আন্দোলনই আমাকে চাকরিতে স্থায়ী করেছে, এই শ্রমিক আন্দোলনই আমার মজুরি বৃদ্ধি করেছে, এই শ্রমিক আন্দোলনই আজকে আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। কাজে আমি বিশ্বাস করি যে এই শ্রমিক আন্দোলন আমাদেরকে অভিষ্টে নিতে পারে, শুধু যদি আমরা এই আন্দোলনটাকে সমৃদ্ধ করার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করি। বন্ধুরা, এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস আছে। এই সংগঠনে যারা কাজ করেছেন তাদের নাম বাদ দিয়ে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস লেখা যাবে না। এমন সব গুরুত্বপূর্ণ জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সঙ্গে কাজ করেছে। অনেকেই বেঁচে নাই, কিন্তু বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস তাদেরকে বাদ দিয়ে হবে না। কাজে আপনারা একটা গর্বিত ঐতিহ্য ধারণ করছেন। আমি অনেক সময় বলি, সংগঠনে বলেন, রাজনীতিতে বলেন, সবখানে, যে আপনার যদি লজ্জিত হওয়ার কারণ না থাকে, আপনার যদি গর্বিত হওয়ার কারণ থাকে, তাহলে আপনার তো নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মী যারাই আছেন তাদের তো গর্বিত হওয়ার অনেক কারণ আছে। ওই কারণগুলিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শ্রমিক আন্দোলনের দাবি, শ্রমিক আন্দোলনের লড়াই কখনো শেষ হবে না। আপনি আজকে যে সমস্যাগুলি আমাদের সামনে, আমরা যদি সব সমস্যার সমাধান করতে পারি, তাহলে এখন থেকে 1 বছর পর, এখন থেকে 6 মাস পর, এখন থেকে 2 বছর পর আরো নতুন কিছু সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেটা আমি আপনি চাই বা না চাই, এই সমাজের বিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, যান্ত্রিক পরিবর্তন, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, মানুষের আকাঙ্ক্ষা, প্রয়োজন, এটা নিশ্চিত করতে আসবে। এই পরিবর্তনের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা, নতুন দাবি, এবং সেটা পূরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা যারা আন্দোলন করি, আমরা কে না জানি যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আর সেই কারণেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা চিরদিন থাকবে। আমি বলছি চিরদিন থাকবে। যতদিন শ্রমজীবী মানুষ এই বাংলাদেশে থাকবে, যতদিন শ্রমজীবী মানুষ আতাত না করে, আপোষ না করে
ন্যায়সঙ্গতভাবে তার সমস্যার সমাধান চাবে, ততদিন পর্যন্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রাসঙ্গিক থাকবে। এই সংগঠনটাকে জোরদার করা, আরও ঐক্যবদ্ধ করা, আরও সক্ষম করা, আরও সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব পালন করতে হবে। পারলে সমস্যার সমাধান দ্রুত হবে, না পারলে বিলম্বিত হবে। আমি এ কথা বলি না যে সমস্যার সমাধান হবে না, আপনি না করলে আরেকজন করবে, কিন্তু গৌরব তো সেখানে যে আমরা যে সংগঠনটা করি এই সংগঠনের মাধ্যমে হোক সমাধানটা। গৌরব মর্যাদা যা সেটা আমাদের হোক, এই সংগঠনের হোক। এই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা কাজ করবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। বন্ধুরা, আপনাদের দাবি দেওয়া এখানে আমি দেখেছি, আমি রতন এখানে বসেছিলাম, আমাকে দেখাইছে, আমি দেখলাম অত্যন্ত সাধারণ সব দাবি, অত্যন্ত ন্যায্য, অত্যন্ত যুক্তিসঙ্গত সব দাবি। কিন্তু সব যুক্তিসঙ্গত দাবি তো অর্জন হয় না, মানা হয় না। আমি ন্যায্যভাবে যদি 10 টাকা প্রাপ্য হই, তাহলে যে আমাকে এই টাকাটা দেয় তার পকেটে 10টা টাকা কমে যায়, সে দিতে চায় না। যে আইনের সংশোধন আমার সংকট মোচনে আমাকে সাহায্য করে, সে আইন পরিবর্তনের ইচ্ছা হয় না অনেকের, গুরুত্ব দিতে চান না অনেকেই। কারণ ওরা জানে না যে যাদের এই সমস্যা, যাদের জন্য এই সমাধান দরকার, তারা ছাড়া এই সমাজ অচল। আর এদেশের শ্রমজীবী মানুষ বারবার প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিয়েছে। ভাষা আন্দোলন বলেন, ৬২ ছাত্র আন্দোলন বলেন, ৬৯ গণঅভ্যুত্থান বলেন, মহান মুক্তিযুদ্ধ বলেন, ৯০ ছাত্র গণঅভ্যুত্থান বলেন, এমনকি অতি সাম্প্রতিক জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান বলেন। প্রত্যেকটা লড়াইয়ে শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে, অকাতরে জীবন দিয়েছে। কিন্তু তাদের এই জীবন দান মহিমান্বিত হয় নাই, কারণ আমরা যারা এই শ্রমজীবী মানুষকে প্রতিনিধিত্ব করি, আমরা সেটা অর্জন করতে পারি না। আমি এটাও একটা অনুরোধ জানাবো আপনাদের কাছে। আমরা শুধু স্বাধীনতা যুদ্ধে শ্রমজীবী মানুষের অবদান নিয়ে একটা বই আমরা প্রকাশ করেছিলাম, কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে যে প্রত্যেকটা আন্দোলনে যেসব শ্রমজীবী মানুষের অবদান ছিল সেটাও ইতিহাসে লিপিবদ্ধ করা উচিত আমাদের। শ্রমিকদের মনে এই বিশ্বাস, এই গৌরবটা দেওয়ার জন্য যে তারা সাধারণ না, তারা অসাধারণ। শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজগুলি না আমাদের নেতৃত্বে যারা আছেন তাদেরকে করতে হবে। যাদের বয়স কম আছে তাদেরকে উদ্যোগ নিয়ে সেটার প্রচারণা চালাতে হবে। বক্তৃতার সময় শুধু দাবির কথা আর অন্যের সমালোচনা বা বিরোধিতা না, নিজেদের এই কথাগুলিও বলতে হবে যে দেশের শ্রমজীবী মানুষ তারা শুধু সম্পদ উৎপাদন করে না, তারা প্রত্যেকটা বিজয়ে, প্রত্যেকটা লড়াইয়ে তারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে, অবদান রেখেছে। আমি বিশ্বাস করি এটাই আমাদের থাকা দরকার। আর দাবি যেগুলো আছে এগুলো আমি জানি না, এখন যে সরকার আছে তারা একটা সংস্কার কমিশন করেছে, কমিটি, এখানে সুপারিশ হবে। এই সুপারিশের কতটা গৃহীত হবে আমি জানি না। আমাদের দেশের নির্বাচন তো হতেই হবে, কারণ গণতন্ত্রের জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সে নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসবে আমাদের এই চাপটা অব্যাহত রাখতে হবে। দাবির বিষয়টা, প্রত্যেকটা দাবি, আমার মনে আছে যে এরশাদ সাহেবের সঙ্গে যখন আমরা 5 দফাতে আন্দোলন করছিলাম, নেগোশিয়েট করার কিছু দায়িত্ব আমারও ছিল। আমরা প্রত্যেকটা দাবির পক্ষে
আমাদের যে যুক্তি, প্রমাণ, দৃষ্টান্ত, এগুলো সব লিপিবদ্ধ করে একসাথে করে রাখতাম। যখন কথা হতো আমরা বলতাম। আজও উচিত আমাদের যেটা, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা দাবির প্রাসঙ্গিকতা, যুক্তি, অন্যান্য দেশে এটা কি আছে না আছে, সমস্ত প্রমাণ নিয়ে আমাদেরকে তৈরি রাখতে হবে, যাতে করে যখনই আলোচনা হবে আমরা সেটা যৌক্তিকভাবে পরিবেশন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি যে আমাদের দাবি ন্যায্য। আমি বিশ্বাস করি এত বড় একটা লড়াই হয়েছে, গত 15-16 বছর ধরে আমরা অব্যাহত লড়াই করেছি। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই জুলাই আগস্টে অসংখ্য মানুষ গুম খুন হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সমাজ, যে সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার আছে, তাদের দায়বোধ জাগিয়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় করতে হবে। একটা শুধু খেয়াল রাখা লাগবে যে এই লড়াইটাকে বিপদগামী করার জন্য নানা ষড়যন্ত্র আছে, হতে পারে। আমাদের সচেতনভাবে সেটা মোকাবেলা করতে হবে, করে আমাদের এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিজয়ী হতে হবে। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যে কতদিন বেঁচে আছি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একজন ছিলাম, যতদিন বেঁচে আছি ততদিন যেন আল্লাহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসাবেই আমাকে বেশ মাতিয়ে রাখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, আজকে এই কনভেনশনে এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান একটু জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত যে সকল ইউনিয়নগুলো আপনারা এসেছেন, আমরা মেহেরবানি করে অনুরোধ করব নজরুল ভাই বক্তব্য দিয়ে চলে যাবেন, কিন্তু আপনারা কেউ যাবেন না। আমাদের আনোয়ার ভাই আজকের সভা সভাপতি অনুরোধ করেছেন আপনাদের সকলকে আজকের এই সমাবেশ সফল করার জন্য। আপনার ব্যাংকিং সেক্টর, নোট ও সহতে শুরু করে পরিবহন, তিতাস গ্যাস, পানি উন্নয়ন, বিদ্যুৎ, রেল, পানি উন্নয়ন, সমস্ত সেক্টরকে অনুরোধ করবো আপনারা সবাই বসেন। স্কপের এই প্রোগ্রাম শেষ হওয়ার মধ্যে আপনারা যাবেন না। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ মোহন ভাইকে। এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গাজীপুর জেলার যুগ্ম সমন্বয়ক জনাব রাহাত আহমেদ। আমি আহ্বান জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ময়মনসিংহ জেলার যুগ্ম সমন্বয়কারী জনাব মফিজুল ইসলাম মোহন ভাইকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমাদের নজরুল ভাই চলে যাচ্ছেন, আমরা অনুরোধ করবো আপনারা সবাই বসেন। নজরুল ভাইও আপনাদেরকে বলছেন এই মিটিংয়ে যাওয়ার জন্য, ওনার সঙ্গে কাউকে না যাওয়ার জন্য উনি নিষেধ করছেন। আমরা লক্ষ্য করছি নজরুল ভাই সবাইকে বলছেন এখানে এই প্রোগ্রামে থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে আয়োজিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আপনারা বসুন। নজরুল ভাই অনুরোধ করছেন সবাইকে থাকার জন্য, সবাই বসার জন্য, ওনার সঙ্গে কেউ না যাওয়ার জন্য অনুরোধ করেছেন বারবার। বসেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই জাতীয় কনভেনশনে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আনা হোসেন উপস্থিত আছেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন সেক্টর থেকে।
বলছি সবাইকে নজরুল ভাই অনুরোধ করছেন বসার জন্য, কেউ নজরুল ভাইয়ের সঙ্গে যাবেন না। আমাদের আনোয়ার ভাইও রিকোয়েস্ট করছেন আপনারা সবাই বসেন। আনোয়ার ভাই কিছু বলবেন? এই ভাইরা আমাদের অনেক শ্রমিক নেতার অনেক কষ্টের ফসল আজকের মিটিং। এখন আপনারা যেভাবে ঘুরে ফিরে করতেছেন এটা তো ভাই কোনো অর্থ হয় না। এটা আপনারা একটু বসেন প্লিজ। এই দরজার ভিতরে এখানে আমাদের যে সনাতন নেতৃবৃন্দ, এখন তো আপনাদের কাছে খুব সহজ লাগে। এই যে আমি একটা লোকের কথা বলি খালি, আমাদের যে রতন ভাই টকশোতে দেখেন কিভাবে কথা বলে। এই রতন ভাই টকশো দেখছেন কেউ? আরে কথা কেন মোবাইল কিসেন নাকি? বসেন, আপনারা বসেন সবাই। রতন ভাই টকশো দেখছেন? ওই লোকটা তো আমাদের সামনে, চোখের সামনে। আর আপনারা হালকাভাবে নিলে তো হবে না। আমাদের অনেক নেতার অনেক কষ্ট হয়েছে মিডিয়া অ্যারেঞ্জমেন্ট করতে। প্লিজ একটু বসেন, চুপ করে একটু বসেন প্লিজ। প্রিয় ভাইরা, আমাদের আজকে সভাপতি সাহেব সবাইকে অনুরোধ করেছেন বসার জন্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের মানুষের জন্য। প্রিয় ভাইরা, উপস্থিত আছেন বাংলাদেশের সমাজজয়ী মানুষের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ। আপনাদের বিভিন্ন সেক্টরের যারা প্রতিনিধিরা এখানে এসেছেন সবাই বক্তব্য রাখবেন একজন করে। কাজে আপনারা আপনাদের সমস্যাগুলো আজকের এই স্কোপের এই কনভেনশনে আপনারা তুলে ধরবেন। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলছিলাম, 1984 সালে আমরা এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জন্ম হয়। সেই জন্মলগ্ন থেকেই আমরা এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সঙ্গে ছিলাম। আমি ময়মনসিংহ জুটমিলের শ্রমিক নেতা ছিলাম। আজকে 93 সালে জুট মিলটি বন্ধ হয়েছে। এই মিলটিকে আজকে লুটপাট করে ধ্বংস করার চক্রান্ত করছে। আমরা দাবি করেছি যে গত 2020-এ 25টি জুট মিলকে শেখ হাসিনা এক খোঁচায় বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। আজকে লক্ষ্য করছি নরসিংদী ইউএমসি জুট মিলটি আজকে জলচার সব বিক্রি করে দেওয়া হচ্ছে। কাজে আমরা অনুরোধ করছি, আমরা দাবি করছি আজকের এই কনভেনশনে সকল জুট মিল, সকল টেক্সটাইল যেন অবিলম্বে সকল দরপত্র বাতিল করে দিয়ে লিজ বাতিল করে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে চালানো হয় সেই দাবি করছি আজকের এই কনভেনশনে সম্মানিত নেতৃবৃন্দের কাছে। প্রিয় ভাইরা, আজকে 1986 সালে 48 ঘন্টা ধর্মঘটের মধ্য দিয়ে এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের আস্থা অর্জন করেছিলেন। আমরা যে আজকে প্রত্যেকটি সেক্টরে 2টি বোনাস পান, এই 2টি বোনাস এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অবদান, নেতৃত্বের অবদান। আজকে সেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলনে স্বৈরাচারের সাথে এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলনে হটানো হয়েছে। এটার অংশীদার আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আজকে 2008-এর পর থেকে স্কপের অনেক আন্দোলন হয়েছে, অনেক ছোট ছোট আন্দোলন হয়েছে, কিন্তু কার্যকর আন্দোলন হয় নাই। শ্রমিকরা আজকে কেন দ্বিধামুক্ত হয়েছে? আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেছেন প্রস্তাব আকারে কথা বলার জন্য। কেন আজকে যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আস্থাভাজন ছিল, যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সঙ্গে সমস্ত শ্রমজীবী মানুষ একসঙ্গে আন্দোলন করেছে, নৌকা থেকে শুরু করে বিমানবন্দর বন্ধ করে দিয়েছে তাদের নেতৃত্বে, আজকে কেন তারা পৃথক হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ করতে চাই। আমরা চাই আবারও শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ, শ্রমিকদের আমার মনে হয় কিছুটা আস্থা কমে যাচ্ছে। আস্থা শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আস্থা কমে গিয়েছে। সেই আস্থাকে অর্জন করতে হলে আবার ফিরিয়ে আনতে হবে, আবার শ্রমিকদের কাছে যেতে হবে। কায়ের ভাই বলেছেন ট্রাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতিরা পর্যন্ত সমস্ত সেক্টরের শ্রমিকদের কাছে, শ্রমিক নেতৃবৃন্দের কাছে আপনাদের যেতে হবে। আমরা অনুরোধ করব, আমরা প্রস্তাব করছি যাতে সকল সেক্টরের এই কনভেনশন, জাতীয় কনভেনশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই প্রেস ক্লাবে হওয়ার কথা না, এটা সরোজ উদ্যানে হওয়ার কথা। আমরা অনুরোধ করব যাতে এইভাবে প্রস্তুতি নিয়ে যদি আজকে ধর্মঘট দেওয়া হয়, 24 ঘন্টা ধর্মঘট দেওয়া হয়, তাহলে কি এই সারা বাংলাদেশের একটি সফল ধর্মঘট হবে?
এই উপস্থিতিতে আমার মনে হয় না। কাজে আমি মনে করি আজকে জুট মিল যারা আন্দোলন করেছিল স্কপের সঙ্গে টেক্সটাইল আজকে বন্ধ, জুট মিল বন্ধ। কাজেই চিনিকলকে নিয়ে আসতে হবে, রেলকে নিয়ে আসতে হবে, আপনার পরিবহন সেক্টরকে নিয়ে আসতে হবে, রিক্সাকে নিয়ে আসতে হবে, সিএনজিকে নিয়ে আসতে হবে, গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসতে হবে, ইস্পাত, এই সমস্ত সেক্টরকে আপনার নিয়ে আসতে হবে। ওদের সঙ্গে ব্যাংকিং সেক্টর সহ সকল সেক্টরের সঙ্গে আলোচনা করে যাতে একটি শ্রমিক ঐক্য পরিষদের একটা জাতীয় কনভেনশন ডাকা হয়। আবারও এই প্রস্তাব রেখে আরেকটি কথা বলতে চাই, সংস্কার কমিশন করেছে আমাদের প্রিয় সুলতান ভাই, সুলতান আহমেদ, ওনাকে আহ্বায়ক করে চেয়ারম্যান করে একটি সংস্কার কমিশন করেছেন। জাতীয় নেতৃবৃন্দ সেখানে মেম্বার আছেন। আমরা অনুরোধ করব, একটা সুযোগ এসেছে শ্রমিকদের যে দাবি দেওয়া, শ্রমিকদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো চিহ্নিত করে যাতে অন্তত 20টি বছর এই বাংলাদেশে আজ শ্রমিকদের সমস্যাগুলো, আইনি জটিলতাগুলো যেন আমরা সঠিকভাবে এই সরকারের মাধ্যমে আজকে বাস্তবায়ন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জিন্দাবাদ, স্কট জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজকের কনভেনশনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অন্যতম নেতা, শ্রমিক নেতা মোহাম্মদ শাহ আলম। এরপরে প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করছি আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ শাহাদত হোসেনকে। এখন বক্তব্য রাখবেন শ্রমিক নেতা মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জাতীয় কনভেনশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় ফেডারেশন, ক্লাব ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সারা দেশ থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম। প্রিয় সাথীরা, আমরা দীর্ঘদিন পরে বহু আকাঙ্ক্ষিত একটি কনভেনশনে সমবেত হয়েছি। এই দেশের শ্রমিকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তা নিরসন করতে ঐক্যবদ্ধ একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা যাতে দেশের শ্রমিক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জন্ম হয়েছিল স্বৈরশাসক এরশাদের সময় 1984 সালের দিকে, 82-83 সালে যেই সমস্ত মহান শ্রমিক নেতারা এই ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম, তাদের মধ্যে নজরুল ইসলাম খান, শফিকুর রহমান মজুমদার, প্রতাপউদ্দিন আহমেদ, আবদুল্লাহ সরকার, আবুল বাশার, শহীদুল্লাহ চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ ছিলেন, যেখানে আমাদের শাহ মোহাম্মদ আবু জাফর, মেজবা ভাই এখানে উপস্থিত রয়েছেন, এরকম আব্দুল কাদের হাওলাদার। আমরা ওই সময়ে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ঐক্যবদ্ধ যে সংগ্রাম গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম, তারপর বিগত প্রায় 30 বছর আমরা গণতান্ত্রিক সরকারের নামে বিভিন্ন সরকারের শাসন আমরা প্রত্যক্ষ করলেও আমরা জাতীয় ন্যূনতম মজুরির মতো কোনো দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হইনি। আজকে আমাদের সামনে আমাদের ব্যানারে জাতীয় ন্যূনতম মজুরির কথা লেখা হয়েছে। কত জাতীয় ন্যূনতম মজুরি হবে
সেটা আমরা নির্দিষ্ট করে উল্লেখ করতে পারিনি। কি দুর্বলতার কারণে আমরা পারিনি সেটা আমরা জানি না। আমরা যদি দাবি নির্দিষ্ট করতে না পারি, সেই দাবি কিভাবে আদায় করব এই ব্যাপারে আমি আসলে আমার বুঝে আসছে না। আমি বোধগম্য বোধ করছি না যে আমরা কেন অনেক বছর যাবৎ, কিছুদিন আমরা 25,000-এর কথা বলেছি, কিছুদিন 20,000-এর কথা বলেছি, এখন আমরা 9,000-এর কথা বলছি। এর কারণ কি আমি বুঝতে পারছি না। আমাদের নেতৃবৃন্দ, প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন। শ্রমিক আন্দোলনের যতগুলা অর্জন হয়েছে অরাজনৈতিক সরকারের সময়ে, সামরিক শাসনের সময়ে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের সময়ে আমরা সে লক্ষ্যে কখনোই আসতে পারিনি। আজকেও আমাদের সামনে সবচেয়ে হচ্ছে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে আছি। এই সময়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উচিত নির্দিষ্ট দাবির ভিত্তিতে আলোচনা, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে জাতীয় ন্যূনতম মজুরি যেন আমরা আদায় করতে পারি, সেই লক্ষ্যে দাবিত হওয়া। প্রিয় সাথীরা, আমার নাম নৌদা, আমি নৌ সেক্টরে কাজ করি। আপনারা জানেন আমাদের নৌ সেক্টর নিয়েও বহু ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা আশা করেছিলাম এই সব স্বৈরশাসনের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই সরকার ওই সময়কার সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সিন্ডিকেটগুলো অব্যাহত রয়েছে। দ্রব্যমূল্য দিন দিন আকাশের দিকেও ধাবিত হচ্ছে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই এই সিন্ডিকেটগুলোকে আমরা ভাঙতে পারছি না। আমরা আমাদের নৌ সেক্টরেও সিন্ডিকেটের মাধ্যমে শিল্পকে ধ্বংসের পায়তারা চলছে। এই বিষয়ে শ্রমিক নেতাদের আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো শুনেছেন, আমার নামে একটি বেসরকারি টেলিভিশন দেশ টিভি অত্যন্ত নির্লজ্জভাবে মিথ্যাচার করে একটি সংবাদ পরিবেশন করেছে। আমার বক্তব্যকে কাটছাঁট করে আমার কিছু কিছু বক্তব্য এমনভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় আমি আসলে একটা বেয়াদব। আমার এমনি এবং আমার নামে প্রচার করা হয়েছে আমি নাকি শত শত কোটি টাকার মালিক। আপনারা এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তারা জানেন আমরা প্রতাপউদ্দিন আহমেদের আদর্শের যে সংগঠন করি, এই সংগঠনের শ্রমিক নেতারা এই দেশের শ্রমিক আন্দোলনের শ্রমিক অঙ্গনের সবচেয়ে দরিদ্র জীবনযাপন করি, অথচ আমাদের নামে সবচেয়ে শত শত কোটি টাকার মিথ্যাচার করা হয়েছে। আমাদের বাড়িঘরে তল্লাশি চলছে। আমার গ্রামের বাড়ি পাহাড়ে সরকারি রিজার্ভ জায়গার ভিতরে, সেখানেও গতকাল পুলিশ গিয়ে আমার বাড়িঘরের ছবি তুলে নিয়ে আসছে। এরকম একটা অবস্থায় আমরা এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা যাতে দেশের শ্রমিকদের জন্য অন্তত ন্যূনতম মজুরি, একটা ন্যূনতম মজুরি আদায় করতে সক্ষম হই, সে ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা একদিকে ন্যূনতম মজুরির দাবি করছি, আরেকদিকে সেক্টর ওয়াইজ ন্যূনতম মজুরি বোর্ডের দাবি করছি। এটা কোনো অবস্থা আমরা আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করি এবং এই ঐক্যের ধারায় আমরা শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করি। যদি ন্যায্য অধিকার নিশ্চিত না হয় তাহলে ভোটের মাধ্যমেও আমরা সকলকে পরাজিত করতে পারি, সেই ইস্পাত দৃঢ় শপথ আমাদেরকে নিতে হবে। সকলে ভালো থাকবেন। দুনিয়ার মজদুর এক হও, বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় সমাজতন্ত্র। সঙ্গে বন্ধুরা, সময়ের সংক্ষেপের কারণে আমাদের এখানে উপস্থিত আছেন পরিবহন শ্রমিক নেতা আব্দুল জব্বার, মনির হোসেন, আলমগীর হোসেন সহ অন্য যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে বক্তৃতার জন্য ডাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের মাঝে আরও নারী নেত্রী
শহীদা পারভিন শিখা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেওয়ার জন্য স্লিপ পাঠিয়েছিলেন, কিন্তু আমরা সময়ের কারণে দুঃখ প্রকাশ করছি তাকে ডাকতে না পারার কারণে। এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের শ্রমিক জোট এর সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার। আমাদের মাঝে আরও আউটসোর্সিংয়ের নুরুন নাহার বক্তব্য রাখার জন্য স্লিপ দিয়েছিলেন, আমরা তাদের কথা শুনতে পারলে ভালো লাগতো, সময়ের অভাবে আমরা এখনও তাদেরকে ডাকতে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সংগ্রামী সভাপতি। সংগ্রামী সভাপতি, মঞ্চবেষ্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অনেক বক্তব্য শুনলাম। আমাদের 10টা আরম্ভ করার কথা, 11:30 আরম্ভ করছি। এতক্ষণ বক্তব্য শুনছি, বক্তব্য দেওয়ার আমার কিছু নাই। আমি শুধু বলতে চাই, এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আপনারা যারা আছেন, আপনারা যে কথাগুলো বলছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, এইগুলো যদি আমরা বাস্তবে কার্যকরী করার চেষ্টা করি, তাহলে আজকের কনভেনশন সফল হবে বলে আমি মনে করি। আসার আগে সবাই যে যে কথা শুনছেন, যে যে যা বলছেন, যা বলতে চান, সেইগুলো মনে প্রাণে বাস্তবায়ন করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর একা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। কাদের ভাইকে একেবারে এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই কনভেনশন হচ্ছে আপনাদের কথা শোনার জন্য, কেন্দ্রীয় নেতারা আপনাদের কথা শুনেছেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সহসভাপতি মাহবুল আলম, আমাদের এখানে রেল শ্রমিক নেতা মতিউর রহমান, তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য, দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, আর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে নেতৃত্ব রয়েছে তার অন্যতম শীর্ষ নেতা, জাতীয় শ্রমিক জোটের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মেজবাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। শ্রমিক নেতা মেজবাউদ্দিন আহমেদ। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই কনভেনশনের উপস্থিত ভাই ও বোনেরা, আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকের যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আমরা আছি, সেইখান থেকে আমাদের যে অর্জন, এই অর্জন যে অর্জনটুকু করতে চাই, সেই অর্জনের জন্য যদি লাগাতারভাবে না কাজ করি এবং এই সময়টা ধরে যদি আমাদের দাবি এবং লক্ষ্যে না পৌঁছতে পারি, তাহলে আমাদের আন্দোলন সংগ্রাম পিছিয়ে যাবে। যেমন কতগুলো বেসিক বিষয় আছে, যেগুলো মৌলিক বিষয় আছে, যে পরিবর্তন এবং সংস্কারগুলো আমাদের শ্রম আইনে এবং শ্রম নীতিতে প্রয়োগ করা যায় এবং প্রয়োগ জরুরি, শুধু জাতীয় পর্যায়ের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শ্রম আইন, শ্রম পরিস্থিতিকে যদি গ্রহণযোগ্য করতে হয়, তাহলে ইমিডিয়েট এখনই শ্রম ব্যবস্থাপনা পরিবর্তনের দরকার। যেমন দরকার আমাদের জাতীয় ন্যূনতম মজুরি, যেমন দরকার
শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, ইউনিয়ন করার অধিকার। এখনই দরকার এই শ্রম আইনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করা, শ্রম বান্ধব শ্রম আইন প্রণয়ন করা। এখন আমরা জানি যে দেশের শ্রম আইন সংস্কার কমিশন কাজ করছেন। সেই কমিশন হয়তো শীঘ্রই একটা রিপোর্ট দেবে। যদি এই রিপোর্ট পরবর্তী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য ফেলে রাখা হয়, তাহলে আমাদের অধিকার, আমরা যেটার জন্য ইমিডিয়েটলি কাজ করছি সেটা অনেক অনেক পিছিয়ে যাবে। নির্বাচিত সরকার অবশ্যই অনেক কিছু করবে আমাদের জন্য, আশা করি। কিন্তু আমরা চাই যে নির্বাচনে যাওয়ার আগে নির্বাচন সম্পর্কিত বা অন্যান্য বিষয় যে সংস্কারগুলো ইমিডিয়েট এই সরকার করবে, তার সাথে সম ব্যবস্থাপনার বিষয়েও সংস্কার ইমিডিয়েট করা দরকার। এবং সেটা করার জন্যে স্কোপ বা আমাদের ফেডারেশনগুলো কেন্দ্রীয়ভাবে যেভাবে কাজ করা দরকার, তারই সাথে প্রতিটি সেক্টর ওয়াইজ তাদের দাবিগুলো উত্থাপন করা দরকার এবং সেইটা এমনভাবে প্রতিবাদ হয় যেন জনগণ জানতে পারে যে এই বিষয়গুলি জরুরি। যারা এই বিষয় কনসার্ন তারা যেন জানতে পারে, বুঝতে পারে। সেই জন্য শুধু আমরা যে আগে যেভাবে আন্দোলন করেছি, স্কোপে সংগ্রাম করেছি, শুধু কেন্দ্রীয়ভাবে নয়, বিভিন্ন অঞ্চলে এবং সেক্টর ওয়াইজ এই আন্দোলনগুলি গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মেজবাউদ্দিন আহমেদকে। সংগ্রামী বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে ক্রমশ দুর্বল করার একটি সুদূর প্রসারী নকশা দীর্ঘদিন ধরে বাস্তবায়ন হয়ে আসছে এবং যার একটি অংশ হিসাবেই সরকারি সকল কর্মপ্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় যে কর্মচারী নিয়োগ, সেই কর্মচারী নিয়োগেও এখানে কিন্তু পদ্ধতি হচ্ছে যে নিবন্ধিত যে ফার্ম যে নিয়োগ দিবে এই শ্রমিক হচ্ছে তার কর্মী হিসাবে কিন্তু সেখানে সে শ্রমিক হিসাবে যুক্ত থাকার কথা বিদ্যমান শ্রম আইন। অর্থাৎ বিদ্যমান শ্রম আইনে যা আছে এই রাষ্ট্রে সেই আইনকেও যখন লঙ্ঘন করছে, রাষ্ট্রের যে দপ্তরগুলো আছে তারা সেই দায়িত্ব পালন করছেন না। ফলে আমরা অবশ্যই আউটসোর্সিং এই প্রক্রিয়ায় যে নিয়োগ সেই প্রক্রিয়াটা বন্ধ করার দাবি জানাচ্ছি। স্থায়ী শ্রমিক কর্মচারী নিয়োগের যে দাবি সেই দাবি আমরা জানাচ্ছি। আর এর পাশাপাশি যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে এই শ্রমিকরা যুক্ত ছিল তাদের স্থায়ী শ্রমিক হিসাবে অবশ্যই তাদের প্রয়োজনীয় যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ প্রদানের দাবি আমরা জানাচ্ছি। আজকের এই কনভেনশনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, শ্রমিক নেতা শাহ মোহাম্মদ জাফর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই স্কপের কনভেনশনের সংগ্রামী সভাপতি, মঞ্চ ভবিষ্ঠ স্কপের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আগামী দিনের সংগ্রাম আন্দোলনের মূল শক্তি আমার শ্রমিক কর্মচারী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। মূলত সভাপতি সাহেব বলতেছিলেন যে আপনি কি লম্বা বক্তৃতা করবেন। আমি বললাম সে পরিবেশ কি আছে। একটা ছোট্ট গল্প
সেটা হলো একজন খুব বক্তৃতা করতেছে, সামনে কোনো লোক নাই, সব এক এক করে সব উঠে গেছে, একজন লোক বসে আছে তার বক্তৃতা শুনতেছে। তখন যে বক্তা সে বলল, আরে ভাই সবই তো চলে গেল উঠিয়া, আপনি একা বসে রয়েছেন, ব্যাপারটা কি? বলে যে আপনারা বসার জন্য যে মাত্রটা দিচ্ছি ওটা আমার, ওটা নেওয়ার জন্য বসে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। কিন্তু আপনারা জানেন যে আপনারাই হচ্ছে মূল শক্তি। অনেক সময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে অভিযুক্ত করে যে আপনারা কোনো সংগ্রাম করছেন না, আন্দোলন করছেন না। আমি দুটো ঘটনা বলি যে 2 বার সারা বাংলাদেশে আমরা ধর্মঘট করেছিলাম, ডাক দিয়েছিলাম, কিন্তু হয় নাই। তার কারণ যে সরকারি দলের শ্রমিক সংগঠন আমাদের সাথে, তারা মোটামুটি সংগ্রামটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে দেয় নাই। আমি খুব আশাবাদী যে কনভেনশন থেকে যে যাত্রা শুরু হবে এইটা হবে জয়যাত্রা, এবং এইবার যদি আমরা সংগ্রাম শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা জয় করব। 84 সনের মতোই আমরা সফল হব ইনশাল্লাহ। কেন সফল হব? তার কারণ 84 সনে সফল হয়েছিলাম, সরকারি দলের কোনো শ্রমিক সংগঠন আমাদের সাথে ছিল না, যার কারণে পিছের থেকে টেনে ধরার কেউ ছিল না, আমরা সংগ্রাম করে সফল হয়েছিলাম। কিন্তু আজকে সরকারের কোনো শ্রমিক সংগঠন আমাদের সাথে নাই, কি ঠিক কিনা বলেন? তাহলে পিছন থেকে টেনে ধরার মতো কেউ আর নাই। এবার যদি আমরা সংগ্রামের সূচনা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব। আমার দৃঢ় বিশ্বাস আজকে সিদ্ধান্ত হবে যে আমরা জেলায়, উপজেলা, জেলায়, শিল্পাঞ্চলে, বিভাগে আমরা মিটিং করব এবং শ্রমিকদের সম্পৃক্ত করব এবং পরে একটা আন্দোলনের কর্মসূচি দিব। সেই ক্ষেত্রে সেই আন্দোলন সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা যদি কাজ করতে পারেন তাহলে এবার নির্বাচনের আগে ছাগল ধরতে হয় কখন? যখন ছাগলে পেশাব করে, কি ঠিক কিনা বলেন? এই তত্ত্বাবধায়ক সরকার ইলেকশনের আগে যদি ধরতে পারি তাহলে আমাদের দাবি না দিয়ে ইলেকশন করতে পারবে না ইনশাল্লাহ, কি ঠিক কিনা বলেন আপনারা? তাহলে আজকে আমরা যদি ইলেকশনের আগেই আমরা সংগ্রাম আন্দোলনের ডেট ডিক্লেয়ার করি এবং সরকারের সঙ্গে যদি আমরা আলোচনায় বসি, আমাদের দাবি না দিয়ে কোনো উপায় নাই। সেই জন্য আপনারা হতাশ হবেন না। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবার উদ্যোগ দিয়েছেন, কিন্তু আন্দোলনের মূল চালিকা শক্তি হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীরা দেশে। তাদের কাছে আমাদের আহ্বান যে আগামীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের জন্য যে কর্মকাণ্ড করছে তার সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং আন্দোলনকে সফল করার জন্য আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা শাহ মোহাম্মদ আবু জাফরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমাদের এই আন্দোলনের ভবিষ্যৎ যে আশাবাদ, সেই আশাবাদ মতামতগুলো দিয়েছেন। সেই মতামতগুলোর উপর ভিত্তি করে আমাদের সামনের আমাদের যে পথ, সেই পথ নির্দেশনা কী হবে, আজকের এই কনভেনশন থেকে আমাদের বক্তব্য কী গৃহীত হবে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কনভেনশনের পক্ষ থেকে আপনাদের সামনে কনভেনশনের ঘোষণাপত্র এখন উপস্থাপন করা হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলম আজকে এই কনভেনশনের ঘোষণাপত্র এখন আপনাদের সামনে উপস্থাপন করছেন। চৌধুরী আশিকুল আলম। সংগ্রামী সভাপতি উপস্থিত, সাথী বন্ধুগণ,
10ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জাতীয় কনভেনশনের ঘোষণা। বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, দেশীয় বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাত মিলিয়ে প্রায় 7.5 কোটি শ্রমজীবীদের প্রতিনিধিত্বকারী জাতীয় ভিত্তিক প্রধান শ্রমিক সংগঠন সমূহের জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা দেখছেন 52 বছরে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতির সাথে যুক্ত হয়ে আছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের শ্রম, কিন্তু দেশ ও বিদেশে কর্মরত শ্রমিকের শ্রমে ঘামে দেশের উন্নয়ন হলেও তারা বঞ্চিত তাদের অধিকার ও মর্যাদা থেকে। ফলে বঞ্চনা থেকে মুক্তির আশায় তারা বারবার নেমে আসে আন্দোলনের পথে। সে কারণেই এই যাবৎকালে সংগঠিত প্রতিটি গণ আন্দোলনে সামনের কাতারে থেকে শ্রমিক শ্রেণী তারা জীবন দিয়েছে, নির্যাতন ভোগ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সকল খাতের শ্রমিকদের বিপুল অংশগ্রহণ আন্দোলনে বিজয় অর্জিত হলেও শেষ পর্যন্ত বঞ্চিত থাকে শ্রমজীবী। যে কারণেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, স্থায়ী মজুরি কমিশন গঠন, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল করে আইএলও কনভেনশন 87/98 আলোকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে নিহত বলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা পুনর্বাসন, সুলভ মূল্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, শ্রমিকের আবাসন, চিকিৎসা, পেনশনের মতো ন্যূনতম দাবিতে শ্রমিকদের এখনও আন্দোলন করতে হচ্ছে। ইতিহাস এবং অভিজ্ঞতা বলে, শ্রমিক কর্মচারী তথা শ্রমজীবী মানুষের জীবনটাই সংগ্রামে। তারা দেশি বিদেশি শোষণের হাত থেকে মুক্তির জন্য লড়াই করা ছাড়া কখনোই কোনো অধিকার আদায় করতে পারেনি। বর্তমানেও কখনো চাকরি রক্ষা, কখনো বকেয়া মজুরি, কখনো মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদের পথে নামতে হচ্ছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ আজকের এই জাতীয় কনভেনশনের মধ্য দিয়ে সমন্বিত দাবি নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি, ঐক্যবদ্ধ আন্দোলনের পটভূমি রচনা করতে চায়। দেশের সকল সেক্টরের দাবির সমন্বিত রূপ হিসেবে এই কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি: 1. স্থায়ী মজুরি কমিশন গঠন করে জীবনযাত্রার ব্যয় বিবেচনার মাধ্যমে প্রতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের জন্য মালিকানা নির্বিশেষে জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করতে হবে। এর পাশাপাশি সকল খাত, অঞ্চল এবং পেশাভিত্তিক নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে। 2. সকল শ্রমিককে শ্রম আইনের সুরক্ষা দিয়ে আইএলও কনভেনশন 87 ও 98 আলোকে অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষির অধিকার সহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল করতে হবে। ইপিজেড সহ সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। আন্দোলনে শ্রমিক হত্যা বিচার এবং নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। শ্রমিক অসন্তোষ দূর না করে ছাঁটাই, হয়রানি, মিথ্যা মামলা, অজ্ঞাতনামা, আসামি করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। শ্রমিক আন্দোলন ও শিল্প সম্পর্কে চর্চায় পুলিশের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 4. কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধ করতে হবে। আইএলও কনভেনশন 189 অনুসমর্থন করতে হবে। মজুরি ও মাতৃত্বকালীন ছুটি সহ অধিকারের বৈষম্য দূর করতে হবে। পাটকল, চিনিকল সহ বন্ধ সকল কারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করা এবং ব্যক্তি মালিকানায় হস্তান্তরিত কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। 6.
দুর্ঘটনা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, আইএলও কনভেনশন 121, 155, 187 অনুসমর্থন করে আইন প্রণয়ন করতে হবে। কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের বিধান সহ সকল শ্রমিকের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনা বীমা চালু করতে হবে। অবহেলাজনিত দুর্ঘটনার জন্য দায়ী মালিক ও সরকারি কর্মচারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 7, সকল শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, রেশন, আবাসন, পেনশন, গ্র্যাচুইটি ও বেকার ভাতা চালু করতে হবে। নতুন শিল্পের প্রয়োজনে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে। 8, সরকারি সকল খাতে আউটসোর্সিং এবং স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। 3য়, 4র্থ শ্রেণীর পদে শ্রমিকদের স্থায়ী নিয়োগ বন্ধ রাখা চলবে না। ঠিকাদার কর্তৃক শ্রমিক নিয়োগ এবং শ্রমিক শোষণের অমানবিক প্রথা বন্ধ করতে হবে। গৃহ শ্রমিক, হালকা যানবাহন চালক, ব্যাটারি চালিত যানবাহন, তথ্য প্রযুক্তিভিত্তিক গিগ ওয়ার্কার, পর্যটন ওয়ার্কার সহ সকল শ্রমজীবীদের শ্রম আইনে স্বীকৃতি দিতে হবে। প্রবাসী শ্রমিকদের অভিবাসন ব্যয় কমানো, ট্রেড ইউনিয়ন অধিকার সহ প্রবাসে এবং দেশে সুরক্ষা নিশ্চিত করতে হবে। 9, শ্রমিকের খাদ্য, স্বাস্থ্য, বার্ধক্য নিরাপত্তায় রেশন, হেলথ কার্ড, গ্র্যাচুইটি, পেনশন সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা মানতে হবে। শ্রমিকদের এই কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি যে উপরোক্ত দাবিসমূহ নিয়ে শিল্প, কৃষি ও সেবা খাতে মত বিনিময় এবং দাবিসমূহ চূড়ান্ত করার কাজ করব। বিদ্যুৎ, পানি, ব্যাংক, বিমা, সড়ক পরিবহন, নৌযান, বেসামরিক বিমান, চা, চাতাল কল, কৃষি খামার, মৎস্য, হোটেল, পর্যটন, গার্মেন্টস, চামড়া সহ সকল খাতের শ্রমিকদের আন্দোলনের সাধারণ দাবিসমূহ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং শেষে বৃহত্তর শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এই কনভেনশন থেকে আমাদের আহ্বান, আসুন আমরা একটি কার্যকর শ্রমিক আন্দোলন গড়ে তুলি। শ্রমিকদের সামাজিক মর্যাদা, ন্যায়সঙ্গত দাবি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী চেতনা থেকে ঐক্যবদ্ধ ও শানিত করি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলন এবং বিভক্ত শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে রূপ দিয়ে ন্যায়সঙ্গত দাবি সমূহ আদায় করি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। আরেকবার সমর্থন দিতে সভাপতি নেই, ওটাও পড়ে সভাপতি এবার আমাদের এই কনভেনশনের কর্মসূচি ঘোষণা করবেন আজকের সভাপতি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক। ঠান্ডার দিকে গেলাম, একদিনে আমরা এখন কর্মসূচি এখন কর্মসূচি পাঠ করে শোনাবেন আজকের সভাপতি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মনোয়ার হোসেন। সংগ্রামী উপস্থিতি, আমরা
আমাদের কনভেনশনে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আজকের সবার সভাপতি তিনি কর্মসূচি ঘোষণা করবেন এবং আপনাদের সামনে যে ঘোষণাপত্র পাঠ হয়েছে সেই ঘোষণাপত্র এবং কর্মসূচির পক্ষে আপনাদের সমর্থনের বিষয়ের মতামত নেবেন। আমি আজকের সবার সভাপতির পক্ষে যে কর্মসূচি সেই কর্মসূচিটি আপনাদের সামনে পাঠ করে উপস্থাপন করছি মাত্র। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে 10 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে যে কনভেনশন, এই সফল কনভেনশন শেষে আপনাদের সামনে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রের আপনাদের মতামতের পাশাপাশি আপনাদের সামনে আমরা কিছু কর্মসূচি উপস্থাপন করছি। এই কর্মসূচি হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি আজকের কনভেনশন থেকে যে দাবিনামা প্রাথমিকভাবে চূড়ান্ত হচ্ছে সেই দাবিনামার উপর ভিত্তি করে দেশব্যাপী দাবি দিবস পালিত হবে। ওই দিন ঢাকায় আমরা শ্রম উপদেষ্টার বরাবর এবং জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টার কাছে আমরা আমাদের এই দাবি স্কপের আজকের কনভেনশনের প্রস্তাবনা সহ স্কপের পূর্বের 9 দফা দাবিকে চূড়ান্ত করার মধ্যে দিয়ে সেটা আমরা আগামী 25 ফেব্রুয়ারি একসাথে একযোগে সারা দেশ থেকে শ্রম উপদেষ্টার বরাবর আমরা প্রেরণ করব। এটি হচ্ছে প্রথম কর্মসূচি। দাবিনামা পেশের 1 মাসের মধ্যে যদি দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হয় তাহলে স্কপ পুনরায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের নতুন তারিখ ঘোষণা করবে। এই আজকের কনভেনশনের চূড়ান্তকৃত যে দাবিনামা সেটি নিয়ে গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশনিং ব্যবস্থা চালু সহ কনভেনশন থেকে গৃহীত ও প্রস্তাবনা নিয়ে বিভাগীয়, জেলা, নগর এবং শিল্পাঞ্চলে পর্যায়ে কনভেনশন, কর্মী সভা এবং সমাবেশের কর্মসূচি পালন হবে। আমরা এই দাবির সাথেও আমাদের মতামতকে যুক্ত করার সুযোগ আমরা রাখছি। আগামী 16 মার্চ ঈদের 7 দিন পূর্বে বেতন সকল শ্রমিক কর্মচারীদের বেতন এবং বোনাস পরিশোধের জন্য দেশব্যাপী একই দিনে সমাবেশ এবং মিছিলের কর্মসূচি পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দাবিনামা নিয়ে বিভিন্ন শ্রমিক অঞ্চলে এবং বিভিন্ন ফেডারেশন সমূহের সাথে মত বিনিময়ের কাজ আমাদের অব্যাহত থাকবে এবং আগামী 1 মে দিবসের যে সমাবেশ সেই সমাবেশ থেকেই ধর্মঘট সহ আন্দোলনের সর্বাত্মক কর্মসূচি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষণা করবে। এই হচ্ছে আপনাদের সামনে প্রস্তাবিত কর্মসূচি। আজকে এই কনভেনশনে উপস্থাপিত যে ঘোষণা এবং এই কর্মসূচির পক্ষে আপনাদের মতামত গ্রহণ করবেন আজকের সমন্বয়কারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন। আজকে আপনাদের মতামত নিয়ে আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত নেতৃবৃন্দ, অনেক সময় হয়ে গেছে। আমি নিজেও অনেক সময় সম্মানিত বক্তব্য যারা রেখেছেন বক্তাদের প্রতি আসলে খুব একটা ভালো আচরণ করে নেই। বক্তৃতা দিতে গেলে যদি বলা হয় যে শর্ট করেন, এটা হলো সবচেয়ে খারাপ। তো যাই হোক, এরকম একটা অরুচিশীল কাজ করছি, তো এখন ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুগণ, আজকে আমাদের অনেকদিন পরে হলো স্কপের আজকে যে কনভেনশন, এখানে মোট 35 জন আমাদের বক্তব্য রেখেছেন এবং তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। তো বন্ধুগণ, তার আলোকে আমরা আজকে যে এখন একটু আগে বুলবুল যে ডিক্লারেশন দিল সেটা প্রস্তুত হয়েছে 35 জনের বক্তব্যের আলোকে। এখন আপনারা তো এটা শুনছেন, তো আপনাদের এই বক্তব্য আমার যে পরিচালক আর বুলবুলের এই বক্তব্যের মধ্যে আপনাদের সমর্থন আছে কিনা আপনাদের দয়া করে হাত তোলেন।
সবাই প্রস্তাবনার পক্ষে আপনাদের মতামত থাকলে হাত তুলে। বন্ধুগণ, আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ এই বিগত যে স্বৈরাচার হটানোর যে আন্দোলন, তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে শ্রমিকদের যে অংশগ্রহণ সেটা আজকে আমরা দেখছি নাই। আজকে যারা সরকারে যারা আছে ওরা সহ সবাই বলে যে শ্রমিক কি ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। তো এখানে শ্রমিকদের আন্দোলন ছিল না, আমাদের শুধু শ্রমিক দলের 77 জন শ্রমিক মারা গেছে, আমাদের নিজেদের কাছে 77। তো এইভাবে আরো শ্রমিকরা মারা গেছে না। কিন্তু আজকে এই মুহূর্তে বেমানি করে বলা হয় কি ছাত্র জনতার আন্দোলন। এটা কি ওসি যেভাবে বলে না, ছাত্র শ্রমিক জনতা বলতে হবে। তো দেখেন, শ্রমিকদেরকে সবসময় আপনার মানে একটু হেও করে বলতে পারে, তারা খুশি হয়। তো যাই হোক বন্ধুগণ, আজকে যে আমার অনেক বক্তব্য শুনলাম, এই যে আউটসোর্সিং, এর থেকে একটা আল্লাহর গজব দুনিয়ার মধ্যে হইতে পারে না। আউটসোর্সিং যেখানে পরিষ্কারভাবে আইনে আছে যে স্থায়ী পদের এগেনস্টে কোনো অস্থায়ী শ্রমিক কাজ করতে পারবে না। কিন্তু আজকে আমরা যে এই যে আউটসোর্সিং যে কাজগুলো করতেছে, সেই কাজগুলো স্থায়ী কাজ, ওগুলা এই স্থায়ী কাজের মধ্যে করা হয় যে তাদের আউটসোর্সিং আমাদেরকে তাদেরকে নিয়োজিত করা হয়। বন্ধুগণ, আজকে অনেক জায়গায় অনেক কিছু, এই যে বলছে একটু আগে যে আপনার অফিসের থেকে শ্রমিকের সংখ্যা কম, মানে ফায়দাবাদ থেকে আন্ডারওয়্যার বড়, শ্রমিক যা তার থেকে অফিসার অনেক বেশি। তো এটা কি একটা বিচারের কথা হইল? বিচারের কথা না, এটা অবিচার। তো এই জন্য আমাদেরকে আজকে বাইরে আমি সংক্ষেপে বলি যে যদি শ্রমিক কর্মচারী শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ যদি আমরা আন্দোলন করতে না পারি, তাহলে পরে আমাদের অবস্থা খুবই খারাপ হবে, চাকরি থাকবে না অনাগত দিনে। তো সে কারণে আজকে ইসলামের এই যে আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে ভাইরা চলে গেছে, ওদের কাজ একটু বেশি চলে গেছে, কিন্তু ঠিক করে নেই। এই যে মিটিংটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমাদের শ্রমিকদের মধ্যে অনেকে, কর্মচারীদের অনেকে খুব কষ্ট করছেন। এই গত 3-4 দিন আমাদের বাইরে এখন নাম বললে তো সবার নাম বলতে পারবো না, অনেকে রাগ হয়ে যাবে, কিন্তু অনেক কষ্ট করছে আমার এই বাইরা নেতৃবৃন্দ। তো যাই হোক বন্ধুগণ, যারা চলে গেছে তারা কাজটা ঠিক করে নেই। যদি এভাবে চলে যায় তাহলে পরে দেখা যাবে অনাগত দিনে আমাদের কোনো দাবি ঠিক মতো আদায় হবে না। যাই হোক, আমি অনুরোধ করব যে আমাদের ঐক্যবদ্ধ যদি থাকি, আর আমাদের কাজ তো শক্ত না, আমাদের কাজটা সহজ। যে আজকে আন্দোলনের জন্য যদি আমাদের দাবি যদি আদায় করতে হয়, আমরা একটা সম্মিলিতভাবে যদি আমরা মিটিং করে যদি বলি যে ভাই আমাদের কোনো জগলা ভাষার কিছু করার দরকার নাই, আমি কাজটা করব না, এই কথা বলি, যদি আমি হাতটা গুটিয়ে রাখি, তাহলে কি দেশ চলবে না। তাহলে পরে আমাদের দাবি দিতে বাধ্য হবে বন্ধুগণ। সেই কারণে আমি অনুরোধ করবো যে আমাদেরকে আরও সজাগ এবং সচেতন হয়ে আমরা যদি আমাদের দাবির পক্ষে কাজ করি, তাহলে দাবি না দিয়ে কোনো উপায় থাকবে না, গঠন থাকবে। তো যাই হোক, আপনারা যে মিটিংগুলো ভবিষ্যতে হবে, এগুলোর প্রতি আপনারা অ্যাটেনশন রাখবেন। সবাই বাস্তবায়নের জন্য, দাবি আদায়ের জন্য আপনারা নিয়মিতভাবে স্কপ গঠিত সকল কর্মসূচিকে সাকসেস করার জন্য আপনারা চেষ্টা করবেন। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা যারা কষ্ট করছেন আপনারা জানেন, আমার সাথে ছিলেন। তো এখন নাম বলে আরো কারো নাম বাদ পড়ে গেছে। যাই হোক বন্ধুগণ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমার যে ভাইরা আমাদের সাথে পরিশ্রম করেছেন, তারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, তারপরে যে নাস্তা যেগুলো খাইলাম এগুলোও অনেকে দিয়েছে। তো যাই হোক, সে কারণে আমি সবাইকে, যারা যারা আমাদের এই আজকের অনুষ্ঠানে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে, তাদের প্রতি খুব
কৃতজ্ঞতা তাদেরকে স্মরণ করি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি যাতে করে আমাদের দাবি আদায় হতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ দিই। আর যারা চলে গেছে তাদেরকে আল্লাহ হেদায়েত করবে এটা বলে আর মিটিং এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। Gracias.